ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানানো হলো, কারণ ভিডিওর মাঝে কিছু প্রশ্ন করা হবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে। তো আর দেরি না করে চলো আজকের মজার ভিডিওটি শুরু করা যাক। প্রায় ১২ বছর পর শহর থেকে গ্রামের পথে ইলিয়াসের পা পড়ে। কলেজে পড়া শেষ, ঢাকায় এক রিপোর্টিং সংস্থায় কাজ পেয়েছে। মা বাবা নেই, মামা নুরু মিয়ার বাড়িতে ১ মাসের ছুটি কাটাতে এসেছে। ছোটবেলার গ্রাম বড়কুন্দি অনেকটা বদলে গেছে, তবে কিছু জিনিস এখনও ঠিক আগের মতোই আছে। তবে গ্রামের একদিক পশ্চিমের শূন্য এক ভিটা, লোকমুখে পিশাচডাঙ্গা, সেই জায়গাটা এখনো আতঙ্কের নাম। ছোটবেলায় শুনেছিল ওখানে ভূত থাকে, কিন্তু তখন এসব গালগল্প মনে হতো। এখন যেন সেসব গল্পের গন্ধটা বাস্তবের চেয়ে বেশি তীব্র। নুরু মিয়া একদিন বললেন, সন্ধ্যার পর পিচাসডাঙ্গার পথ ধরিস না বাবা, ওখানে এখনো ছায়া নড়ে। ইলিয়াস হেসে ফেলে। কুসংস্কার সে মানে না। সাংবাদিক হিসেবে যুক্তিবাদী মনোভাবই তার পুঁজি। সে ভাবল, এই ভয়ের গল্পের পেছনে আসল সত্যটা খুঁজে বের করবে। এক রাতে জানালার পাশে বসে সে শুনল, দূর থেকে আসছে কান্নার মতো একটা মিহি শব্দ। জানালার বাইরে তাকিয়ে দেখে, রাস্তার এক কোণায় দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে মোড়া এক অবয়ব। মুখ দেখা যায় না, শুধু বাতাসে উড়ছে চুল। সে বেরিয়ে যায়, কিন্তু বাইরে গিয়ে দেখে কিছুই নেই, কেবল বাতাসে শীতলতা আর নিজের বুকের ভেতর কাঁপুনি। পরদিন বাজারে দেখা হলো শিরিনের সাথে। শিরিন এখন গ্রামের স্কুলে পড়ায়। ছোটবেলায় তারা খুবই ঘনিষ্ঠ ছিল। ইলিয়াস কৌতূহলী হয়ে বলে, তোমাদের গ্রামের ওই ভিটা নিয়ে কি সত্যি কিছু আছে? শিরিন একটু থেমে গলা নামিয়ে বলে, তুই এত বছর পর এসেছিস? ওই ভিটার গল্প জানলে একদিনও থাকবি না। ইলিয়াস তখনও জানে না, তার পা পড়েছে এমন এক রহস্যের পথে যেখানে সত্য খুঁজতে গিয়ে মানুষ হারিয়ে যায়। পিশাচডাঙ্গা, সেই নামটা ইলিয়াসের মাথায় ঘুরছিল সারা দিন ধরে। শিরিনের মুখের কথাগুলো তার মনে গেঁথে গিয়েছিল, কিন্তু সে নিজের কৌতূহলকে দমন করতে পারেনি। সেদিন রাতেই সে সিদ্ধান্ত নিল ওই জায়গায় রহস্য জানতেই হবে। রাত তখন 10টা বাজে, পুরো গ্রাম নিস্তব্ধ। নুরু মিয়া খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছেন। বাইরে গিয়ে দেখে কেউ নেই, শুধু কুয়াশা আর ঝিঝি পোকার শব্দ। ইলিয়াস টর্চ লাইট, মোবাইল, একটা রেকর্ডার আর গলার মাঝে ঝুলানো এক তাবিজ নিয়ে বেরিয়ে পড়ল। শিরিন বিকেলে তাকে দিয়েছিল তাবিজটা, বলেছিল, ভেতরে গেলে এটা সঙ্গে রাখিস, তোর কিছু হলে যেন আমি নিজেকে ক্ষমা করতে পারি। পাশের বাঁশঝাড় পেরিয়ে কিছুটা হেঁটে গেলে একটা খোলা মাঠ, আর তার শেষ প্রান্তে দাঁড়িয়ে পিশাচডাঙ্গা। জায়গাটা পুরোপুরি ফাঁকা, ঘাস বড় হয়ে উঠেছে। পুরনো ভাঙা ইটের গাঁথুনি এখনও জমিদার বাড়ির অবশিষ্ট বলে দেয়। মনে হয় যেন কেউ এখানে একসময় হেঁটেছিল, এখন শুধু ছায়া হাঁটে। ইলিয়াস সাহস করে সামনে এগোয়। বাতাস থেমে গেছে, যেন গা ঘেঁষে নীরবতা চুইয়ে পড়ছে।
হঠাৎ সে দেখতে পেল দূরে একটা ছায়া দাঁড়িয়ে আছে নিঃশব্দে। সাদা শাড়ি, এলোমেলো চুল, মুখ দেখা যাচ্ছে না। সে টর্চ ফেলে সামনে এগিয়ে গেল। আপনি কে? আমি সাহায্য করতে চাই। কোনো উত্তর নেই। সে আরও এক ধাপ এগোতেই সেই ছায়াটি হঠাৎ মাটিতে বসে পড়ল। মাথা নিচু করে রেখেছে, শরীর ঝাঁকাচ্ছে, যেন কাঁদছে। ইলিয়াস কিছুটা ভয় পেলেও পিছু হটে না। ঠিক তখনই একটা শীতল বাতাস তার ঘাড় ঘেঁষে লাগে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। পেছন থেকে ভেসে আসে চাপা গলা। তুই মিথ্যা বললি আমার। ইলিয়াস চমকে পেছনে তাকায়, কেউ নেই। সামনে ফিরে দেখে ছায়াটি অদৃশ্য। শুধু একটা শিশির ভেজা মাটিতে পড়ে আছে সাদা কাপড়ের এক টুকরো। ছুঁয়ে দেখার আগেই সেটা বাতাসে উড়ে যায়। সে আর দাঁড়ায় না, দৌড়ে বাড়ি ফিরে আসে। পরদিন সকালে ইলিয়াস অসুস্থ, জ্বর এসেছে, শরীর কাঁপছে, কিন্তু তার গলা জ্বলে যাচ্ছে, গলা ফাটছে, যেন রাতে চিৎকার করেছে অনেক, অথচ তার মনে নেই কিছুই। শুধু মনে আছে শুধু শূন্যতা, ঝিঝির ডাক, আর শেষে একটা মেয়েলি হাহাকারের শব্দ। সে শিরিনকে সব খুলে বলে। শিরিন এবার আর মৃদু নয়, রীতিমতো কেঁপে ওঠে। তুই ফিরে এসেছিস, কিন্তু ঠিকঠাক না। ওরা তোর গায়ে ছায়া লাগিয়ে দিয়েছে। ইলিয়াস বিশ্বাস করতে পারে না, এ কি সব কথা? তবে তার ঘাড়ের পাশে হালকা আঁচড়ের দাগ, যেন কারো বড় নখ দিয়ে আঁচড়ানো। সে ভুলেও কারো কাছে দেখায় না। বিকেলে সে যায় গ্রামের পুরনো মসজিদের পাশ দিয়ে হেঁটে মোমেন চাচার কাছে। লোকটা এখন পাগল বলে পরিচিত, কিন্তু শোনা যায় একসময় খুব জ্ঞানী ছিলেন। চাচা চুপচাপ বসেছিলেন একটা বটগাছের ছায়ায়। ইলিয়াস কিছু বলতে চায়, তার আগেই চাচা নিজে বলে ওঠেন, ওরা তোদের বিশ্বাস করে না, তোরা ওদের বিশ্বাস করিস না। ছায়ারা কেউ মরেনি, ওরা অপেক্ষা করে বেঁচে থাকাদের ছায়ায় বাস করতে। ইলিয়াস তখনও ভাবছিল, সবটাই কি মানসিক? তবে রাতে তার ঘরে দরজায় টোকা পড়ল, একবার, দুইবার, তিনবার। সে বাইরে বেরিয়ে দেখে কেউ নেই। দরজার নিচে শুধু এক টুকরো ছেঁড়া কাপড় পড়ে আছে। ইলিয়াস সারাদিন অসহ্য এক ঘোরের মধ্যে কাটায়। শরীর ভালো হলেও মন যেন ভারী হয়ে আছে। মনে হয় কেউ সব সময় তাকে দেখছে। বারবার জানালায় ছায়া পড়ে, ঘরের কোণের বাতাস নেই, তবু পর্দা নড়ে। রাতে দরজায় টোকা পড়ে, অথচ বাইরে কাউকে পাওয়া যায় না। সে ঠিক করে আরও গভীরে যেতে হবে। কেবল অভিজ্ঞতা নয়, প্রমাণ চাই তার। ঢাকায় ফিরে গেলে এই বিষয়ে রিপোর্ট লিখবে, কিন্তু প্রথমে জানতে হবে পিশাচডাঙ্গায় অতীতে কি ঘটেছিল। সে শিরিনের কাছে যায়। শিরিন প্রথমে মুখ ঘোরালেও ইলিয়াস পায়ে ধরে অনুরোধ করলে ধীরে ধীরে সব খুলে বলে। তার নানির মুখে শোনা এক গল্প থেকে জানা যায়, এই জমি একসময় ছিল এক প্রভাবশালী জমিদারের। সেই জমিদার বাহাদুরের ছেলে রওশন ছিল অত্যাচারী। মেয়েদের প্রতি তার আসক্তি ছিল বিকৃত ও ভয়ঙ্কর। একদিন 5 জন মেয়েকে ডেকে নিয়ে যাওয়া হয় পিশাচডাঙ্গার সেই পুরনো কুঠিতে। সারা গ্রামে গুজব ছড়ায়, তাদেরকে আর ফেরত আনা হয়নি।
কেউ একজন গোপনে দেখেছিল সেই মেয়েরা জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে একটি তন্ত্র সাধনার জন্য। শিরিন আরও ফিসফিস করে বলে, আমার নানির ছোট বোন ছিল তাদের একজন, তার নাম ছিল হালিমা। নানি কেবল বলতো ওরা পিশাচ হয়েছে, ছায়া নয়, রক্ত মাংসের মতো পিশাচ। ইলিয়াস স্তব্ধ হয়ে যায়। তার কৌতূহল এখন ভয়ে রূপ নিচ্ছে। সে পরদিন মোমেন চাচার কাছে আবার যায়। এবার চাচা একটু স্বাভাবিক মনে হয়। তাকে দেখে বলেন, তোরা যাদের ভূত বলিস তারা ভূত না, ওরা বেঁচে আছে, অভিশাপের বেঁচে থাকা, পিশাচ হয়ে গেছে। যেদিন মানুষ ভুলে যায় অন্যায়, সেদিন ওরা ফিরে আসে মনে করাতে। ইলিয়াস জানতে চায়, তাহলে কি রওশন মারা গেছে? চাচা হাসে। সেই হাসিতে হাড়ে কাঁপুনি ধরে। না, রওশন বেঁচে আছে। সে এখন ছায়াদের মাঝেই বাস করে। অনুতাপ তার ছিল না, তাই মৃত্যু তাকে নিতে পারেনি। এখন সে ওদেরই একজন। ইলিয়াস সেই রাতেই সিদ্ধান্ত নেয় পরবর্তী পূর্ণিমায় সে আবার পিশাচডাঙ্গায় যাবে, কিন্তু এবার প্রস্তুত হয়ে। সে চায় প্রমাণ, চায় ছায়ার মুখোমুখি হতে। পূর্ণিমার আগের রাত। ইলিয়াস তার মোবাইল, টর্চ, একটি ছোট্ট লুকানো ক্যামেরা আর রেকর্ডার নিয়ে প্রস্তুতি নিতে শুরু করে। শিরিন বাধা দিতে আসে, চোখে পানি, কণ্ঠ কাঁপে। তুই বুঝিস না ইলিয়াস, ওরা চাইলে তোর দেহ ছেড়ে তোর ছায়া নিয়েও যেতে পারে। ইলিয়াস তাকে শান্ত করে। তুই বলেছিলি তোর নানির বোন অন্যায় শিকার হয়েছিল। আমি চাই না ওরা কেবল ছায়া হয়ে থাকুক। আমি চাই মানুষ জানুক, সত্য জানুক। সেদিন রাতে ইলিয়াস ঘুমোতে পারে না। বারবার দরজায় শব্দ হয়। জানালার পাশে চুলের মতো কিছু উড়ে যায়। ঘরের কোণে জ্বলে ওঠে ছোট্ট আগুনের শিখা, অথচ বাতাস নেই কোথাও। ভোর রাতে সে লেখে, আমার নাম ইলিয়াস। আমি আজ রাত্রে পিশাচডাঙ্গায় যাচ্ছি। যদি না ফিরি, জানবে তাদের মধ্যে সত্যি কিছু আছে এবং আমি তা দেখছি। চিরকুটটা সে শিরিনের নামে রেখে যায়। পূর্ণিমার রাত। বড়কুন্দি যেন নিঃশ্বাস ফেলে থেমে গেছে। চারদিকে কুয়াশা, বাতাস নেই, কুকুরও ডাকে না। গ্রামের মানুষজন সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে দিয়েছে। মোমেন চাচা সকালেই উধাও। শিরিন আর কিছু বলেনি, শুধু চোখে জল নিয়ে চেয়েছিল। হয়তো বুঝেছিল এবার কিছু একটা ঘটবেই। ইলিয়াস হাঁটতে শুরু করলো। হাতে টর্চ, পিঠে ব্যাগ, তার ভিতরে ক্যামেরা, রেকর্ডার, রসদ আর শিরিনের দেওয়া সেই তাবিজ। পিশাচডাঙ্গার পথে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে। প্রতিবার পা ফেলার সময়ই মনে হচ্ছিল পেছন থেকে কেউ যেন তার ছায়া চেপে ধরে রাখছে। আর কিছু দূর গেলেই সেই ভিটা, পুরনো, পরিত্যক্ত, কিন্তু তবু কেমন জানি জীবন্ত। ইট ভাঙা, কাঠ পোড়া ঘ্রাণ আর বাতাসে ধূপ ধোয়ার মতো কিছু একটা ভাসছে, ঠিক যেন কেউ এখানে পূজা চালিয়ে যাচ্ছে। মাঠের এক কোনায় রাখা পুরনো চৌকিটায় বসে, টর্চ নিভিয়ে দিয়ে কেবল চাঁদের আলোয় বসে রইল। সময় যেন চলছিল না। ঘন্টা পেরোলো। হঠাৎ বাতাস শুরু হলো, নিঃশব্দ, ঠান্ডা, ভারী।
তার চারপাশে শুকনো পাতার খসখস, কোথাও যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ পেছনে একটা কাশি। ইলিয়াস পিছন ফিরতেই কুয়াশার ভেতরে একের পর এক ছায়া। 5 জন মেয়েলি অবয়ব, মুখ ঢাকা চুলে, কারো চুল পেট অবধি নেমে এসেছে, কারো হাত রক্তমাখা। একজন ধীরে বলে উঠল, তুই ফিরেছিস, তোরা সব ফেরে, কিন্তু কিছু নিয়ে যায় না। আরেকজন ফিস ফিস করে, তুই দেখবি, দেখাই তো আমাদের অভিশাপ। তারা এগিয়ে আসছে ধীরে ধীরে, কিন্তু পদচিহ্ন নেই, শব্দ নেই, কেবল হাওয়ায় কাঁপতে থাকা পোশাক আর একটা দহন ভরা চোখ। ইলিয়াস রেকর্ডার চালু করে বলে, তোমরা কি চাও? একটি ছায়া এবার মুখ তোলে, চোখ নেই, গর্ত, অথচ সেই গর্ত থেকেই যেন আগুন বের হচ্ছে। সে বলে, আমরা কেউ ছিলাম, আমাদের চিৎকার কেউ শোনেনি, তুই কি শুনবি? ইলিয়াস সম্মতি জানায়। সেই মুহূর্তে চারপাশ ঘুরে দাঁড়ায়, কুয়াশা ঘন হয়ে যায়, ছায়ারা হঠাৎ চিৎকার করে ওঠে, একসাথে বিভীষিকাময় আর্তনাদে ভরা। সেই শব্দে কানে তালা ধরে যায়। তারপর একটা অদ্ভুত চিত্র, হঠাৎ মাটি ফেটে যায় সামনের দিকে। সেই গর্তে দাঁড়িয়ে এক পুরুষ অবয়ব, গায়ে ধবধবে ধুতি, শরীর সাদা, চোখ দুটো কুয়াশার মতো ফাঁকা। ইলিয়াস বুঝতে পারে এটা রওশন, সেই জমিদারের ছেলে, যার কারণেই এই অভিশাপ। রওশন বলে, আমাকে দোষ দেওয়া ঠিক নয়, সময়ই ছিল এমনই। আমি কেবল ভোগ করেছি যা আমার পাওনা ছিল। এক ছায়া তখন চিৎকার করে বলে, তুই আমাদের পড়াসনি, আমাদের শরীর গন্ধ ছাড়ে এখনো বাতাসে। রওশন হেসে ওঠে, তোমাদের শরীর নেই, তবুও গন্ধ লেগে আছে, কত আশ্চর্য। ছায়ারা এবার এগিয়ে আসে রওশনের দিকে, চিৎকারে বাতাস কেঁপে ওঠে। ইলিয়াস দৌড়ে যেতে চায় কিন্তু পারে না, পা যেন আটকে আছে। রওশন চিৎকার করে, তোমরা মরেছ? আমি তো জীবিত, আমি এখনো এখানে আছি। তখনই এক ছায়া বলে, তুই জীবিত, তবে অনুভব কর মৃত্যুর যন্ত্রণা। পর মুহূর্তেই আগুন জ্বলে ওঠে। কোথা থেকে যেন 20-25টা ছায়া একসাথে ঘিরে ফেলে রওশনকে। হাওয়ার ভেতর তার হাহাকার মিশে যায়, ধোঁয়া আর গন্ধ, পোড়া মাংসের গন্ধ। ইলিয়াস নিজের চোখে দেখে একটা মৃত মানুষ কিভাবে পুড়ে যায় মৃত আত্মাদের মাঝে, আর সেই পোড়া ছায়ার ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিশে যায়, তার দিকে এগিয়ে আসে। এক ছায়া সামনে এসে দাঁড়ায়। তুই দেখেছিস, এখন তুই ছায়া ছাড়া ফিরবি না। ইলিয়াস অজ্ঞান হয়ে যায়। ইলিয়াস যখন চোখ খুলল, চারপাশে আলো, ভোর হয়েছে, কিন্তু পিশাচডাঙ্গার সেই ভিটা এখনো কুয়াশায় মোড়া। আগের রাতের ঘটনাগুলো যেন কোনো দুঃস্বপ্ন, কিন্তু শরীরের যন্ত্রণা আর পোড়া মাটির গন্ধ জানিয়ে দেয় সব কিছু ছিল বাস্তব। সে ধীরে উঠে দাঁড়ায়। ব্যাগটা পাশেই পড়ে আছে, ক্যামেরা, রেকর্ডার সবই অক্ষত, কিন্তু তার গলা শুকিয়ে কাঠ। মনে হয় চিৎকার করে কেঁদেছে অনেকক্ষণ। মনে পড়ে
রওশনের আর্তনাদ, ছায়াদের চোখ সেই আগুন। সে পেছনে তাকায়, কেউ নেই। ধীরে ধীরে পিশাচডাঙ্গার সীমানা পেরিয়ে গ্রামে ফেরে। বড়কুন্দি তখনও নিশ্চুপ, কেউ ঘর থেকে বেরোয় না। সে সোজা শিরিনদের বাড়ির দিকে যায়। শিরিন দরজা খুলে তাকে দেখে আঁতকে ওঠে। তুই তুই ফিরে এসেছিস? ইলিয়াস মাথা নাড়ে, গলা খোলে না, চোখে এক অদ্ভুত শূন্যতা। শিরিন কাপা গলায়, রওশন কি শেষ? ইলিয়াস ধীরে ফিসফিস করে, হ্যাঁ, তারা তাকে নিয়ে গেছে। আগুনে পুড়ে ছায়া করেছে বা মুক্ত করেছে, আমি জানি না। সে রেকর্ডার বের করে চালু করে। রেকর্ডে ভেসে আসে সেই আর্তনাদ, সেই গর্জন, আর সেই ছায়াদের চিৎকার। শিরিন ভয়ে কাঁপে, তার চোখে পানি। তারা তোর কি করেছিল? না, কিছু না। শুধু জানালার দিকে চেয়ে থাকে। পরদিন গ্রামে গুজব ছড়ায়। রাতের দিকে কেউ একজন দেখেছে পিশাচডাঙ্গা থেকে ধোঁয়া উঠছিল। আবার কেউ বলছে রাতে নাকি ভিটা থেকে মেয়েদের কান্নার আওয়াজ শোনা গেছে। কেউ কেউ বলে তারা রাতে ইলিয়াসকে দেখেছে, একটা ছায়ার সঙ্গে কথা বলছে মাঠের ধারে, কিন্তু তার পাশে কেউ ছিল না। ঢাকায় ফিরে ইলিয়াস রিপোর্টে লিখে। রিপোর্টটির শিরোনাম দেয়, ছায়ারা কি চায়, পিশাচডাঙ্গার অন্তরালে একটি অন্ধকার ইতিহাস। সে ভিডিও জমা দেয়, রেকর্ডও। পুরো বিশ্ববিদ্যালয় তোলপাড় হয় রিপোর্টটি ঘিরে। কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ ভাবে বানানো গল্প। তবে প্রফেসর মঈন স্যারে বলেন, তোমার চোখে আমি কিছু দেখেছি ইলিয়াস। তুমি কিছু রেখে এসেছো ওখানে, আর কিছু নিয়ে এসেছো এখানে। ইলিয়াস হাসে না, কথা বলে না, শুধু জানালার দিকে চেয়ে থাকে। কয়েক মাস পর শিরিন একদিন ফোন করে, কাপা গলায় বলে, ইলিয়াস, আমি কিছু একটা দেখেছি। কি? তুই যে চিঠিটা রেখে গিয়েছিলি আমার জন্য, সেটার পেছনে হালিমা খালার হাতের লেখা। আমি চিনি, কিন্তু তিনি তো সেই ৭৫ বছর আগে পুড়ে গিয়েছিলেন। ইলিয়াস ফিসফিস করে বলে, তারা কখনো যায় না শিরিন, শুধু ছায়া বদলায়। তুই কেমন আছিস? ভালো, শুধু এখন আর ছায়া পড়ে না আমার। আমি আলোয় দাঁড়ালে আমার পেছনে কিছু থাকে না। শিরিন স্তব্ধ। এক রাতে ক্যাম্পাসে এক ছাত্র দেখে ইলিয়াস একা বসে আছে ল্যাম্পপোস্টের নিচে। বাতি জ্বলছে, কিন্তু ইলিয়াসের পেছনে ছায়া নেই। ছাত্রটি বন্ধুকে বলেছিল, দেখেছিস, ওর ছায়া নেই। বন্ধু হেসে বলে, ধর, উল্টো আলো পাচ্ছে হয়তো। কিন্তু সেই ছাত্র পরে বলেছিল, আমি নিশ্চিত আলো ঠিকই পড়েছিল, শুধু ওর পেছনে কিছুই পড়েনি, কিচ্ছু না। যেন সে আলোই ছিল, কিন্তু আলো তার ছিল না। ইলিয়াস সত্যি কি ফিরে এসেছিল, নাকি ছায়ারা তার ছায়া রেখে দিয়েছিল ওদের মাঝে? পিশাচডাঙ্গা এখনো আছে, এখনো কেউ ভয়ে সেখানে যায় না। আর কখনো যদি রাতে দেখেন কেউ একা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আলোয় ভিজে, কিন্তু কোনো ছায়া নেই, বুঝে নেবেন সে শুধু মানুষ না, সে হয়তো ইলিয়াস, হয়তো হালিমা,
হয়তো পিশাচ ডাঙারই কেউ।